আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। নিজস্ব টাকায় পদ্মা সেতু করার একটি সিদ্ধান্ত বিশ্ব মোড়লদের কাছে বাংলাদেশ সম্পর্কে ধারণা বদলে দিয়েছে। এখন কথায় কথায় কেউ খবরদারি করতে আসে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর ঋণ নির্ভর দেশ নয়। পদ্মা সেতু নির্মাণ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি কয়েক গুণ বৃদ্ধি করেছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে জানাচ্ছেন আতিকা রহমান। ইতিহাসের একটি যুগান্তকারী মুহূর্ত, সমগ্র জাতির দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। দুর্নীতির অভিযোগ তুলে 2012 সালের 29 জুন বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2015 সালের ডিসেম্বরে মূল পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়। বিশ্বকে তাক লাগিয়ে 2022 সালের 25 জুন স্বপ্নজয়ের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর চালু হয় পদ্মা সেতুর ওপর দিয়ে রেল চলাচল। অবশেষে দীর্ঘদিন ধরে চলা পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ শেষ হলো। জয় বাংলা। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ দেশি বিদেশি সব চক্রান্তের জবাব। বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে আপসীন বাংলাদেশের ভাবমূর্তি। নিজের আত্মসম্মান বিক্রি করে, দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে তাদের শর্ত নিয়ে আমাকে টাকা দিতে হবে নাকি? আমরা যদি বলে দেন যে ওদের টাকা দিয়ে পদ্মা সেতু হবে না, পদ্মা সেতু হবে বাংলাদেশের জনগণের টাকায়, আমরা টাকা দিয়ে পদ্মা সেতু করব। সেই পদ্মা নদীকে দুকুলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা, এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি। প্রধানমন্ত্রী আরো বলেন, ডক্টর ইউনূস ও আমেরিকার মোড়লরা প্রভাবিত হয়ে দুর্নীতির অপবাদ দিয়েছিল, বিশ্বব্যাংক তা প্রমাণ করতে পারেনি। বলো দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে, আমি বলে আমাকে প্রমাণ দেখান। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমাকে এটা প্রমাণ না দিতে পারলে আমি ছাড়বো না, আর আমি আপনাদের টাকা নেবও না। মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক, কানাডা ফেডারেল কোর্টে। সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় এক পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। এটা ফেডারেল কোর্টের রায়। দেশের সম্পদ নিয়ে আপোষ করে না আওয়ামী লীগ। সব ষড়যন্ত্র উপেক্ষা করে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আলোর দুটি ছড়ানো পদ্মা সেতুতে যানবাহন পারাপার 1,27,000 ছাড়িয়েছে। রেলপথেও রাত দিন চলছে ট্রেন। পদ্মা সেতু রেল লিঙ্কের ভাঙা যশোর অংশের কাজ শেষ হবে এ মাসে। এর ফলে রেলপথে যশোর থেকে রাজধানীর দূরত্ব কমবে প্রায় 195 কিলোমিটার। দেশি বিদেশি সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে পদ্মা সেতু নিজের টাকায় নির্মাণ করে বাংলাদেশ বিশ্বের বুকে সক্ষমতা ও আত্মমর্যাদার পরিচয় দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আগামীতেও উন্নয়ন বাধাগ্রস্ত করে এমন সব বাধাকে উপেক্ষা করে জনগণকে এগিয়ে যেতে হবে। বললেন, সবার সম্মিলিত প্রচেষ্টা এবং ঐক্যবদ্ধতাই প্রমাণ করবে আগামীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণ। আতিকা রহমান, আরটিভি, মাওয়া। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর রাত 8টার দিকে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এর আগে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সন্ধ্যা 7টা 45 দিকে তিনি টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান।
ঋণ করে বাজেট ঘাটতি মেটালে তা অর্থনীতির জন্য শঙ্কা সৃষ্টি করতে পারে, এমন কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট নিয়ে ছায়া সংসদে তিনি বলেন, দেশের ব্যাংক থেকে ১,৩৭,০০০ কোটি টাকা ঋণ নিলে দেশে বিশাল পরিমাণ টাকা নতুন বিনিয়োগ বঞ্চিত হবে, আর বিদেশ থেকে ঋণ নিলে আগের নেওয়া দায় আরও বেড়ে যাবে। ডক্টর ফরাসউদ্দিন আরও বলেন, অর্থনৈতিক বাস্তবতায় চলতি অর্থবছরের বাজেটে ৬.৫% মূল্যস্ফীতি নামিয়ে আনা সম্ভব নয়। বাজেট ঘাটতিতে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এইটাকে কমানোর জন্য রাজস্ব আদায়ে সর্বশক্তি নিয়োগ করেছে কিনা এইটা একটা জিজ্ঞাসা। এই যে ৯৬,০০০ কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে আমি নেব বলে বাজেটে বলেছি, এইটা খুব মারাত্মক একটা ক্ষতিকারক অস্ত্র হতে পারে। বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে যেসব চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়েছে তা ভবিষ্যতে চীনের সঙ্গে বিশৃঙ্খলা বাড়াবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত বিভিন্ন সমঝোতা স্মারকের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের সমাবেশে এই মন্তব্য করেন নেতারা। তারা বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেলে সৈন্য, অস্ত্র, গোলাবারুদ নাকি খাদ্য সামগ্রী যাবে তা জনগণের কাছে স্পষ্ট নয়। তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়া এবং সীমান্ত হত্যা বন্ধ না হওয়া সত্ত্বেও ভারতের কাছে নত জানু নীতির কারণে দেশটিকে করিডোর দিয়েছে সরকার। কোটা আন্দোলনকে যৌক্তিক দাবি করে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সংহতিও জানান নেতারা। সীমান্তে কাঁটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন, আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কি কি যাবে, বিস্তারিত কিছু বলা হয়নি, কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে, মালগাড়ি যাবে, মালগাড়ির মধ্যে কি কি মাল থাকবে, তার মধ্যে শুধু পেঁয়াজ, রসুন, আদা, নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে, নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে, আমরা জানি না, জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেননি। এখন বিএনপি সমঝোতা স্মারক এবং চুক্তির মানে বোঝে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় তিনি আরও বলেন, ভারত, নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়াতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ। উন্নয়ন এবং অগ্রগতির জন্য আঞ্চলিক যোগাযোগ বাড়াতে সরকার কাজ করছে, এখানে সার্বভৌমত্ব নষ্ট হওয়ার কিছু নেই। তিনি বলেন, বিএনপি এখন আর সরকার পতনের কথা বলে না, এখন খালেদা জিয়ার মুক্তির কথা বলে। খালেদা জিয়া অসুস্থ হলে বিএনপির নেতারা খুশি হন, তারা এখন তারেক ভীতির শঙ্কায় ভুগছেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। মানুষের অর্থনৈতিক উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে কাজ করছি। বিএনপি সেটা বুঝতে ব্যর্থ হয়েছে, বুঝেও না বুঝার ভান করে। বিএনপির মধ্যে এখন তারেক ভূত পেয়ে বসেছে বিএনপিকে। কিভাবে তারেক ভূত? সকালবেলা উঠে দেখে তার পদ নাই, তারেক জিয়া কেটে দিয়েছে। এখন বিএনপির নেতারা তারেক ভূতের কারণে তারা এখন শঙ্কার মধ্যে আছে। বাজারে আরও চাপে নিম্ন এবং মধ্যবিত্ত। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চাল কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। ৬৫ টাকার মিনিকেট বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। ৫৫ টাকার BR২৮ এখন ৫৮ টাকা। কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজের দাম উঠেছে ১০০ টাকায়। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। গেল সপ্তাহের ১৯০ টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। তবে টানা বৃষ্টির অজুহাতে বাজারে চড়া সবজি এবং কাঁচামরিচের দাম। সেলিম মালিকের রিপোর্ট দেখব। বড় মৌসুমের চালে এখনো ভরপুর বাজার, সরবরাহে নেই কোনো ঘাটতি। তারপরও সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ৩ থেকে ৫ টাকা। তাই আমরা
বিক্রি করতাম 52, এই সপ্তাহ বিক্রি করছি এখন 56, 58। মিনিকেট বিক্রি করছি আমরা 65, এখন বিক্রি করতেছি 70 টাকা। নাজির শাল আগে বিক্রি করতাম 75 ভালোটা, এখন বিক্রি করে 80 টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকটাই বন্ধ থাকলেও বাজারে সংকট নেই দেশি পেঁয়াজের, কিন্তু দাম বাড়ন্ত। গেল কয়েকদিনে কেজিতে বেড়েছে 10 টাকা, আলুর দামও বেড়েছে 5 টাকা। 55 টাকা, 56 টাকা ছিল। এই সপ্তাহে আলু 60 টাকা। পেঁয়াজ গেছে সপ্তাহে ছিল 80, 90, এই সপ্তাহে 95 টাকার উপরে কিনা পরে 100 টাকা বিক্রি করি আমরা। টানা বর্ষণে দেশে কৃষকের ক্ষেতে ফলনে ক্ষতি হয়েছে, এমন কারণ দেখিয়ে বেড়েছে সবজির দাম। কেবল মরিচের দামই বেড়েছে 100 টাকা পর্যন্ত, বেগুনে বেড়েছে 30 থেকে 40 টাকা। মরিচ গত সপ্তাহে বিক্রি করছি 200 টাকা কেজি, এখন বর্তমানে আজকে আমরা বিক্রি করতেছি 300 টাকা কেজি, 280 টাকা কেজি এরকম। বেগুন 120 টাকা কিনেই পড়ে, বর্তমানে 140 টাকা 30 টাকা বিক্রি করতে হয়। বাজারে এত সব অস্বস্তির মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে ব্রয়লার ও সোনালিকা মুরগিতে। কেজিতে কমেছে 10 থেকে 30 টাকা, কমেছে ডিমের দামও। 140 টাকা ডজন লাল ডিম, সাদা ডিম 135 টাকা, হাঁসের ডিম ডজন 200 টাকা। ব্রয়লার ছিল 190 টাকা কেজি, এই সপ্তাহ ব্রয়লার 180 টাকা, আর সোনালি 350 টাকা ছিল, সোনালি এখন 300 টাকা, 330 টাকা। তবে অনেকের নাগালের বাইরে মাছের দাম। আগে থেকেই চড়া দেশি মাছের দাম কেজিতে নতুন করে 100 টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশ সে তো আরেক কাঠির সরেশ, তাই বেড়েছে 300 টাকার মতো। চিংড়ি মাছ ছিল 800 টাকা, এখন 900 টাকা, আর যেটা ছিল 900 টাকা সেটা 1000 টাকা। আর ট্যাংরা মাছ 800 টাকারে বেচছে, অনেক 1000 টাকা কেজি ট্যাংরা মাছ বিক্রি করতেছি। ইলিশ মাছ 1700, 1800 ছিল 1 কেজি 300-400 গ্রাম মাছ, এখন 2000-এর উপরে। সেলিম মালিক, RTV, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বৃষ্টি এবং উজানের ঢলে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং বিদ্যালয়। এতে চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। এদিকে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা এবং পদ্মা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে সারা দেশে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, কোথাও কোমর পানি আর কোথাও পানি বইছে টিনের চালার উপর দিয়ে। মানবেতর দিন কাটছে পানিবন্দী লাখ লাখ মানুষের। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী এই মুহূর্তে বন্যায় ভাসছে দেশের 9টি জেলা। চলতি বছরে তৃতীয় দফা বন্যা হচ্ছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ আশপাশের বিভিন্ন জেলায়। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরের বন্যার সঙ্গে পাল্লা দিয়ে পানি বাড়ছে হবিগঞ্জ ও ফেনীতে। এই মুহূর্তে তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াত করা। বাচ্চারা স্কুলে যেতে পারে না ঠিক মতো। গরিব এরা আছে, এরা ঘর বেড়াটেরা মানে মাটির ঘর আছে, কিছুতে বাইঙ্গা ফুটে এখন মানে এইখানের মাঝে এরা বসবাস করতে পাইলেও পারছে। গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়িতে বানের পানি বাড়ছে। শুক্রবার সকালে জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি 92 সেন্টিমিটার আর টাঙ্গাইলে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার ভূঁইয়াপুর উপজেলার হাজারো মানুষ। যমুনার ভাঙনের কবলে সিরাজগঞ্জের অন্তত 3টি উপজেলা। জীবন বিচ্ছিন্ন হয়ে গেছে, রাস্তাঘাট তো সব তলিয়ে গেছে, একবার ব্রিজ কালভার্ট সব ডুবে গেছে। বাড়ি ঘরে পানি, রান্নাবাড়ি করা পারতেছে না, আটা চলা খুব কষ্ট। এদিকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে বাড়ছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি। এতে উত্তরাঞ্চলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। 4 দিন ধরে বাড়িতে পানি, কোনো আমরা বাড়ির ব্যবস্থা নাই, চুলাঘাট নাই। বাড়ি কে বাড়িতে আছে বক পানি, কে একতাল হয়েছে, ওই জিয়ারে পানি আমার ওই বাড়ির পাশে একতাল হয়েছে, এই আর কোন বাড়িতে ফিরে এসেই হয়েছে। সুবিধা ছাড়া সুবিধা হয়েছে না, কোনো খালি বলি কোনটা পাইছি না, কোনটাই দিছে না। আর এই পানির মাঝে পূর্ণ করো আমরা পাইছি। বানের পানিতে ঘরবাড়ি, ফসলি জমি, ঘেরের মাছ সবই ভেসে যাচ্ছে। এতে ক্ষতি বাড়ার শঙ্কায় বন্যা কবলিতরা। সৈয়দ মাহমুদ, RTV। সড়কে মৃত্যুর মিছিল যেন থামছে না। কয়েক জেলায় আজ সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী সহ নিহত হয়েছেন 12 জন। এদের মধ্যে দিনাজপুরে 2টি ঘটনায় 8 জন মারা গেছেন। নোয়াখালীর সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় ভাই বোন এবং ফরিদপুরের ভাঙায় বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক এবং হেলপার নিহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। সড়ক যেন এক মৃত্যুকূপ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, এতে প্রাণও যাচ্ছে হরহামেশায়।
ভোরে দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি এলাকার চক্রামপুর আরিয়ান পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ঢাকাগামী আমবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক চালক হাসু ও বাসের হেলপার রাজেশের মৃত্যু হয়। আহত ৩০ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে নেয়ার পর মারা যান আরও ৪ জন। দিনাজপুর থেকে ঢাকামুখী একটি ট্রাক মালবোঝাই ট্রাক সংঘর্ষ হয়। হেলপার সুপারভাইজার মৃত্যুবরণ করে এবং এম আব্দুর মেডিকেল হাসপাতালে আরও 2 জন মৃত্যুবরণ করে। ভোর ৫টা ৩০ নাবিল পরিবহন ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষে 5 জন মৃত ঘোষণা হয়েছে। একটা নাবিল পরিবহন আর একটা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই আপনার নাবিল পরিবহন হেলপার উনি মারা যায়। আমবোঝাই ট্রাক পাঁচবাড়িতে আগে একটা ভ্যানা লাগে মারে, ভয়ে খুব দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় ওই অপোজিট থেকে আমাদের নাবিল পরিবহন আসছে, মানে কোনো কিছু দেখে নাই, সামনাসামনি সংঘর্ষ। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ঢাকা থেকে আসা নাবিল পরিবহন, দিনাজপুর থেকে নাবিল পরিবহন আর আমবোঝাই একটা ট্রাকে মুখোমুখি সংঘর্ষ। প্রায় আহত অবস্থায় 28 থেকে 30 জনকে এম আব্দুর রহিমে নেওয়া হয়েছে। একই জেলার ফুলবাড়ী উপজেলার আঞ্চলিক সড়কে গরু বোঝাই নসিমনের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। এদিকে নোয়াখালীর সোনাইমুড়িতে কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার আরোহী ভাই ও বোনের মৃত্যু হয়েছে। বেগমগঞ্জ সোনাইমুড়ি আঞ্চলিক মহাসড়কের মদিনা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়াও ফরিদপুরের নগরকান্দা উপজেলার যদুরিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছে, আহত হন বাসের 8 জন যাত্রী। ইমরুল কায়েস, RTV। খেলার মাঝেই না ফেরার দেশে পাড়ি জমালেন দেশীয় দাবার সবচেয়ে সফল ব্যক্তিত্ব গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার মৃত্যুকে দেশের দাবার জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেছেন দাবারুরা, আর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সহ পুরো ক্রীড়াঙ্গন। এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। অরণ্য গুফরের রিপোর্ট। জাতীয় দাবা লিগে 12তম রাউন্ডের খেলা চলছিল ফেডারেশনে। একই কক্ষে ছেলে তাহসিনের পাশে খেলছিলেন জিয়াউর রহমান। হঠাৎ চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়েন জাতীয় দাবায় রেকর্ড 14 বারের এই চ্যাম্পিয়ন। দ্রুত শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলেও তার আগেই অসীমের পথে পাড়ি জমান জিয়া। শোকের আবহে ছেয়ে যায় বারডেম চত্বর। পরিবারের সদস্য ছাড়াও হাসপাতালে ছুটে আসেন দাবাড়ু, বন্ধু, সুধীজনরা। সেরা খেলোয়াড়ের পাশাপাশি অত্যন্ত সহায়তাপ্রবণ ও বিনয়ী জিয়ার আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছে সতীর্থদের। সবাই অনেকে খেলা খেলতে, 2টা খেলা মনে আমাদের শেষ হয়েছে, হঠাৎ করে দেখলাম যে চেয়ার থেকে পড়ে গেল, একটা খুব বিকট একটা শব্দ হইলো। তো আমি ভাবছি চেয়ার থেকে বোধহয় চেয়ার থেকে বসার কারণে বোধহয় পড়ে গেছে। পরে ওনাকে আর কোনো পাচ্ছিল না, শ্বাস নিতে পারছিল না। কি বলবো, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশের দাবার জন্য। আর তা তো ছোট, তারা এত যাবে কেন, আগে তো আবার যাওয়ার কথা। তার যেহেতু এখনো তেমন বয়স হয়েছিল না, তো সে দাবাকে আর অনেক কিছু দিতে পারতো আর কি। তো এটা নিঃসন্দেহে দাবার জন্য একটা বড় একটা ক্ষতি। 1974 সালে জন্ম নেয়া জিয়া আন্তর্জাতিক মাস্টারের খেতাব পান 1993 সালে। দেশের দ্বিতীয় দাবাড়ু হিসেবে 2002 সালে অর্জন করেন গ্র্যান্ড মাস্টার খেতাব। তিনিই সর্বোচ্চ ফিদে রেটিং প্রাপ্ত বাংলাদেশি। এদিকে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান ও লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। নিজ বাড়ি চট্টগ্রামে অসুস্থ হয়ে পড়লে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন নাফিস। অরণ্য গফুর, RTV, ঢাকা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নতুন মন্ত্রিসভা গঠন করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমার। ইতোমধ্যেই উপপ্রধানমন্ত্রী, চ্যান্সেলর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নাম ঘোষণা করেছেন। বাকিংহাম প্যালেসে স্টারমারকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা দ্বিতীয় চার্লস। এরপরে এই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে মন্ত্রিসভা গঠন শুরু করেন তিনি। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। স্টারমারের মন্ত্রিসভায় বিভিন্ন পদে এ পর্যন্ত 10 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অ্যাঞ্জেলা রেনার।
সেই সাথে দেশটির নতুন চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাচেল রিভস। এছাড়া জন হিলি প্রতিরক্ষামন্ত্রী, ইভেট কুপার স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেভিড ল্যামি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নতুন এই মন্ত্রিসভায়। পাশাপাশি ডাচি অফ ল্যাঙ্কেস্টারের চ্যান্সেলর হিসেবে ম্যাকফ্যাডেন, আইনমন্ত্রী শাবানা মাহমুদ এবং শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যথাক্রমে ব্রিগেড ফিলিপসন ও ওয়েস স্ট্রিটিং দায়িত্ব পালন করবেন। এছাড়া অ্যাড মিলিব্যান্ড মনোনীত হয়েছেন জ্বালানি মন্ত্রী হিসেবে। এদিকে নিজের আসনে জয় পেলেও দলের ভরাডুবির জন্য দায় স্বীকার করে দলীয় প্রধানের পদ থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। ফলাফল ঘোষণার পর শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। তার নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি এবার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে ক্ষমতার মসনদ হাতছাড়া হলেও প্রধান বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে দলটিকে। বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করে লেবার পার্টি। কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটি 412 আসনে জয় নিশ্চিত করেছে। এর বিপরীতে ঋষি সুনাকের নেতৃত্বে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি পেয়েছে 121 আসন। এছাড়া বিভিন্ন আসন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন প্রার্থীও জয়ী হয়েছেন। তারা হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী, রুশনারা আলী, রূপা হক এবং আফসানা বেগম। তারা সবাই লেবার পার্টির হয়ে নির্বাচনে লড়েছেন। ভোটের ফল ঘোষণার পর কিয়ার স্টারমারকে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্টারমারের জয়কে সাধুবাদ জানিয়ে একসঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন ভারত, ফ্রান্স, কানাডা ও নরওয়ে সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও। বিনয়ামিন, RTV। খেলার খবর। টেস্ট সিরিজ খেলতে অগস্টে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে বাবর রিজওয়ানদের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ খেলবেন শান্ত লিটনরা। 17 অগস্ট পাকিস্তানে পা রাখবে টাইগাররা। প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে 21 অগস্ট। দ্বিতীয় টেস্ট 30 অগস্ট শুরু হবে করাচিতে। বর্ষাকাল এবং গরম বেশি থাকায় সাধারণত অগস্টে নিজেদের মাটিতে সিরিজ খেলে না পাকিস্তান। ইতিহাসে একমাত্র 2003 সালের অগস্টে বাংলাদেশের বিপক্ষেই 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এবং নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।